প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। 2026 বিশ্বকাপের প্রথম দল হিসেবে রাউন্ড অফ 16-এ কানাডা। 1-0 গোলে হেরে থামল সাউথ আফ্রিকার রূপকথার যাত্রা। নকআউটের লড়াইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ জাপান। নেইমারের ফেরার আভাস, জার্মানির বিপক্ষে লড়বে প্যারাগুয়ে। হারারেতে একমাত্র টেস্টে বেহাল টাইগাররা, চালকের আসনে জিম্বাবুয়ে। হার দিয়ে নারী টি-20 বিশ্বকাপের মিশন শেষ করল বাংলাদেশ। রনওয়েন উইলিয়ামস যেন একাই দাঁড়িয়েছিলেন সাউথ আফ্রিকার স্বপ্নের সামনে। একের পর এক সেভে বাঁচিয়ে রেখেছিলেন ম্যাচ, বাঁচিয়ে রেখেছিলেন আশা। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত নির্মম। শেষ মুহূর্তের গোলেই থেমে গেল রূপকথার যাত্রা। প্রথম দল হিসেবে 1-0 গোলে জিতে শেষ ষোলোতে কো হোস্ট কানাডা। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। 1998-2002 আর নিজেদের মাটিতে 2010, তিনটি বিশ্বকাপ পেরিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটা যেন 2026-এ নতুন পরিচয়ে ফিরেছিল। হুগো ব্রুসের শিষ্যরা বাছাই পর্ব থেকেই লিখেছিল ভিন্ন এক গল্প। ধারাবাহিকতা, শৃঙ্খলা আর আত্মবিশ্বাসের গল্প। শক্ত রক্ষণ আর কার্যকর আক্রমণে তারা জায়গা করে নিয়েছিল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। মূল পর্বের শুরুটা হয়েছিল মেক্সিকোর বিপক্ষে হার দিয়ে, কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ কোরিয়াকে হারিয়ে নিজেদের নতুন গতি খুঁজে পায় সাউথ আফ্রিকা। সেখান থেকেই বদলে যায় দৃশ্যপট। যে দলকে কেউ খুব বেশি দূর ভাবেনি, তারাই ধীরে ধীরে হয়ে ওঠে নির্ভরতার আর রূপকথার নাম। রাউন্ড অফ 32-তে অপেক্ষায় ছিল কানাডা। শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ, বলের দখল আর অবিরাম চাপ। সাউথ আফ্রিকা পিছিয়ে যাচ্ছিল খেলায়, কিন্তু ম্যাচটা তখনও বেঁচে ছিল একজনের জন্য। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা রনওয়েন উইলিয়ামস যেন একাই আটকে দিচ্ছিলেন প্রতিপক্ষের সব পরিকল্পনা। তিনি শুধু সেভ করছিলেন না, প্রতিটি মুহূর্তে নিজের দলকে স্বপ্ন দেখাচ্ছিলেন। প্রথমার্ধের 44 মিনিটে তার দুর্দান্ত সেভ, দ্বিতীয়ার্ধের 65 মিনিটে প্রায় নিশ্চিত গোল ফিরিয়ে দেওয়া। ম্যাচের প্রতিটি বড় মুহূর্তে ছিলেন তিনিই। পুরো 90 মিনিটে 5টি সেভ, সবগুলোই বক্সের ভেতর থেকে নেওয়া শটের বিপরীতে। 8.2 রেটিং শুধু সংখ্যা নয়, ছিল তার লড়াইয়ের প্রতিচ্ছবি। মাঠের আলো, দর্শকের দৃষ্টি, সব যেন গিয়ে থেমেছিল একজন গোলরক্ষকের গ্লাভসে। কিন্তু ফুটবলের গল্প সবসময় শেষ হয় না নায়কের ইচ্ছে মতো। যখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত 30 মিনিটে, ঠিক তখনই দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আসে সেই নিষ্ঠুর আঘাত। ইউস্তাকিওর গোলে এগিয়ে যায় কানাডা। শেষ বাঁশি বাজার আগেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। স্বপ্ন থেমে যায়, যাত্রা শেষ হয়। তবে এই বিদায়ের মাঝেও থেকে যায় এক দৃশ্য, গোলপোস্টের নিচে দাঁড়িয়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়া রনওয়েন উইলিয়ামস। গোলাম মোর্শেদ, স্টার প্লে। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে মঞ্চ প্রস্তুত। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাম্বা জাদু, অন্যদিকে ট্যাকটিক্যাল শৃঙ্খলায় মোড়ানো জাপানের নিখুঁত লড়াই। বিশ্বকাপ 2026-এর শেষ 32-এর এই হাই ভোল্টেজ দ্বৈরথ লিখতে পারে এক মহানাটকীয় আখ্যান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। শুরুটা যেমনই হোক, শেষটা ভালো করাই গুরুত্বপূর্ণ। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের পর যেন এই মন্ত্রে এগিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। 1982 সালের পর থেকে আজ পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে পা না রাখার রেকর্ড নেই ব্রাজিলের। এবারও তাদের পাখির চোখ সেই সোনালি ট্রফি আর সম্ভাব্য সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এক অগ্নি পরীক্ষা। বিশ্বকাপটা যেন সেলেসাওদের ফেরার মঞ্চ। হিসেব কষলে দেখা যায় গত 12 ম্যাচে মোটে 5টা জিতেছে তারা, আর এই 5টা জয় এসেছে সবশেষ 6 ম্যাচে। আনচেলত্তির ছোঁয়ায় তারা রক্ষণের ফাটলগুলো মেরামত করেছে দারুণভাবে। শেষ 2 ম্যাচে কোনো গোলই হজম করেনি ব্রাজিল।
ভিনিসিয়াস কুনিয়ারা উঠছেন, তবে চিন্তা বাড়িয়েছে রাফিনিয়ার ইনজুরি। তার জায়গায় অবশ্য নিজেকে প্রমাণ করেছেন রায়ান। চোট কাটিয়ে নেইমারের ফেরার সুখবর দিয়েছেন আনচেলত্তি, তবে স্টার্টিং 11-এ তাকে দেখা যাবে কিনা তা নিশ্চিত করেননি। জাপান যে সত্যি ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল সেটি আমরা আগেই বুঝতে পেরেছি। তারা বিশ্বের অন্যতম সেরা দল। ফিফার র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 17তম। মার্চে তারা ইংল্যান্ডকে হারিয়েছে, তাই তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। ব্রাজিলের ডিফেন্স লাইন চুরমার করে গেল অক্টোবরে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল জাপান। নকআউটে তাদের একমাত্র আত্মবিশ্বাসের জায়গাও সেটি, যদিও সে ম্যাচে মাগালায়েস আর মার্কিনিয়সরা ছিলেন না। তারপরও 14 বারের চেষ্টায় ব্লু সামুরাইদের সেলেসাও বধ এখনও উজ্জ্বল। হাজিমে মোরিয়াসুর এই দলটা এখন শুধু ডার্ক হর্স না, তারা জায়ান্ট কিলার। চলতি বছর ইংল্যান্ড বধ কিংবা নেদারল্যান্ডসকে রুখে দিয়ে সেটার প্রমাণও দিয়েছে ব্লু সামুরাইরা। 2024 সাল থেকে মোরিয়াসু তার চেনা 3-4-2-1 ফরমেশন থেকে এক চুলো নড়েননি। গভীর রক্ষণ আর বিদ্যুতের গতিতে কাউন্টার অ্যাটাক তার মূল শক্তির জায়গা। এই দলটার সামনে এবার একটাই মিশন, পুরুষ বিশ্বকাপের নকআউট পর্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। 2002, 10, 18 আর সবশেষ 2022 সালে তারা 4 বার শেষ 16-র দরজায় এসে ফিরে গিয়েছে খালি হাতে। বিশ্বজুড়ে সমাদৃত ব্রাজিলের বিপক্ষে জাপানকে তুলনামূলকভাবে কম মূল্যায়ন করা হবে, এটাই স্বাভাবিক। ব্রাজিলের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, তবে আমরা এটাও বিশ্বাস করি গত বছরের মতো এবারও তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করব এবং ইতিহাস বদলে দিতে পারব, এমন আরেকটি ফল এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। জাপান শিবিরেও আছে দুশ্চিন্তা। সুইডেন ম্যাচে 39 মিনিটে মাঠ ছাড়া সেন্টার ব্যাক কো ইতাকুরার চোট অতটা গুরুতর না হলেও আক্রমণের প্রাণশক্তি তাকেফুসা কুবো ছিটকে গেছেন হাঁটুর চোটে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। জাপানের ফুটবল উত্থান 100 বছরের মাস্টার প্ল্যান, শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর চরিত্র গঠনের অনন্য গল্প সামুরাই ব্লুদের। সেই সাথে বিশ্বকাপের আগে অর্থনীতিবিদের ভবিষ্যৎবাণী ভয় দেখাচ্ছে ব্রাজিলকে। আর্জেন্টিনার নমনীয় ট্যাকটিক্স ফলো করা জাপানও ব্রাজিলের জন্য হতে পারে ভয়ের কারণ। মামুন রশিদের বিশ্লেষণ। জাপানের বিপক্ষে ব্রাজিল নিশ্চিতভাবেই ফেভারিট, তবে জাপান ছেড়ে কথা বলবে না। সাম্প্রতিক সময়ে জাপানের ফুটবল উত্থান, খেলার ধরন আর ভবিষ্যৎবাণী ভয়ের কারণ হতে পারে ব্রাজিলের জন্য। জাপানের ফুটবল উত্থান দিয়ে শুরু করা যাক। সামুরাই ব্লুদের 100 বছরের মাস্টার প্ল্যানের কথা ইতিমধ্যে সবারই জানা। 2050 সালের মধ্যে বিশ্বকাপ জয়ের এই মাস্টার প্ল্যানে জাপান দিন দিন হয়ে উঠছে বেশ শক্তিশালী দল। পরিকল্পনা, শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের অনন্য এক গল্প জাপান। তারা শুধু ফুটবল শেখায় না, ফুটবলের পাশাপাশি শৃঙ্খলা আর চরিত্র গঠনও জাপান ফুটবল দলকে অনেক দূর এগিয়ে নিয়েছে। 1993 সালে পেশাদার জে লিগ সামুরাইদের ফুটবলে আনে নতুন বার্তা। 2005 সালে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে 100 বছরের মাস্টার প্ল্যান। তাদের লক্ষ্য ছিল 2050 সালের মধ্যে বিশ্বকাপ জয়, সারা দেশে 1 কোটি ফুটবল খেলোয়াড় তৈরি, শক্তিশালী যুব উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা। অর্থাৎ তারা শুধু পরবর্তী বিশ্বকাপ নয়, আগামী 40 থেকে 50 বছরের পরিকল্পনা করেছে। জাপানের প্রতিটি অঞ্চলে রয়েছে ফুটবল একাডেমি। 8 থেকে 10 বছর বয়স থেকেই খেলোয়াড়দের শেখানো হয় বল নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং, পজিশনাল ফুটবল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দলগত শৃঙ্খলা ও চরিত্র গঠন। সাথে যোগ হয় ইউরোপে খেলোয়াড় পাঠানোর নীতি। জাপান বুঝেছিল শুধু ঘরোয়া লিগ দিয়ে বিশ্বসেরা হওয়া সম্ভব নয়, তাই তারা তরুণদের ইউরোপে খেলতে উৎসাহ দেয়। বর্তমানে প্রায় প্রতিটি বড় ইউরোপীয় লিগেই জাপানি ফুটবলার রয়েছে। আধুনিক কোচিং, প্রযুক্তির ব্যবহারে ভিডিও অ্যানালাইসিস, জিপিএস ট্র্যাকিং, স্পোর্টস সায়েন্স, পারফরমেন্স ডেটা, পুষ্টিবিদ, মনোবিজ্ঞানী জাপানের একাডেমি থেকে বয়সভিত্তিক দল সবখানেই থাকে। আকেফুসা কুবো, কাউরু মিতোমা, তাকুমি মিনামিনো, রিৎসু দোয়ান, ওয়াতারু এন্দোর মতো তারকা ফুটবলাররা এই পরিকল্পনারই ফল। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে জাপানের 3 ম্যাচে চোখ রাখা যাক। এই ছবিটি দেখুন। সুইডেনের বিপক্ষে 10 টাচে জাপানের গোল। ডিফেন্স থেকে বিল্ড আপ, মাঝমাঠ হয়ে রাইট উইং হয়ে লম্বা পাসে লেফট উইং, সেখান থেকে আবার মাঝমাঠ হয়ে রাইট উইং হয়ে বিল্ড আপ এবং সেখান থেকে ছোট ছোট পাসে ডি বক্সে ঢুকে জালে বল জানান ডেইজেন মেইডা।
ছোট ছোট পাস, উচ্চ তীব্রতার প্রেসিং ও অফ দ্য বল মুভমেন্টে আর বিরতিহীন দৌড়ানোর ক্ষমতা ব্রাজিলের বিপক্ষে জাপানকে এগিয়ে রাখতে পারে। ব্রাজিল কিছুটা ছন্দময়, ধীরে সুস্থে আক্রমণে উঠতে অভ্যস্ত। যদিও ভিনির মতো গতিময় ফুটবলার আছে তাদের দলে, তবে জাপান এখানে একেবারেই ব্যতিক্রম। দ্রুত পাস দিয়ে দলগতভাবে আক্রমণে ওঠার দারুণ ক্ষমতা রয়েছে সামুরাই ব্লুদের। সেই সাথে জাপান এবারের বিশ্বকাপে ফলো করছে আর্জেন্টিনার মতো নমনীয় ফরমেশন। নির্দিষ্ট ফরমেশনে আটকে না থেকে ম্যাচের মাঝেই ফরমেশন বদলে দেওয়ার ক্ষমতা আছে জাপান কোচ হাজিমে মোরিয়াসুর। সেই সাথে ম্যাচের মাঝে তার নাম্বার প্রদর্শন এখন খুবই বিখ্যাত। তবে জাপান ম্যাচে মূল লড়াইটা হবে গতি আর হাইটের। সেই সাথে জাপানের 100 বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের অন্যতম বার্তা হতে পারে ব্রাজিল ম্যাচ। এছাড়াও জাপানের সামনে তো জার্মান অর্থনীতিবিদ ও মডেল নির্মাতা জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী দিক নির্দেশনা হিসেবে আছেই। মামুনুর রশিদ, স্টার প্লে। একদিকে এশিয়ার সবচেয়ে সুশৃঙ্খল, গতিময় এবং হাই প্রেসিং দল জাপান, অন্যদিকে সেলেসাওদের সাম্বা ম্যাজিক। কিন্তু আজকের গল্পটা শুধু ফুটবলারদের নয়, আজকের গল্পটা হবে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির। জাপানের হাই প্রেস এবং হাই ডিফেন্স লাইনকে ঘুরিয়ে দিতে আনচেলত্তি কি মাস্টার প্ল্যান সাজাচ্ছেন? ব্রাজিল জাতীয় দলের নাম শুনলেই প্রথম কোন ছবিটি মাথায় আসে? এমন প্রশ্নের উত্তরে জাপানের ফরওয়ার্ড কেন্তো সিওগাই এক কথাই বললেন নেইমার। তারপর বললেন, ওটা তো আগের নেইমার ছিল, তাই না? এখন আর সেই পুরনো নেইমার নেই। সিওগাই সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস দেখালেও নেইমার নামটা যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর সেটা জাপানের অজানা নয়। জাপানের সাথে নেইমার কখন বা কতক্ষণ খেলবেন সেটা জানা না গেলেও আনচেলত্তির ক্রিয়েটিভ ইঞ্জিন থাকবেন নেইমার। এই ম্যাচেও নেইমারের অবিশ্বাস্য প্রেস রেজিস্ট্যান্স ক্ষমতা আর নিখুঁত থ্রুবল দিয়ে জাপানের প্রেসিং ট্র্যাপ ফসকে যাওয়াটাই হয়তো হাজিমে মোরিয়াসুর সবথেকে বড় চ্যালেঞ্জ। তাই তো আনচেলত্তি নেইমারকে ব্যবহার করবেন সম্পূর্ণ মুক্ত বা ফ্রি রোলে। তিনি প্রথাগত কোনো উইঙ্গার না, বরং খেলবেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 পজিশনে। জাপানের শক্তি আর উইং ব্যাকদের ফাঁদ। জাপান এই ম্যাচে নামবে অল আউট আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। তাদের মূল লক্ষ্য থাকবে সাস্টেইনড পজিশন বা দীর্ঘ সময় বল নিজেদের পায়ে রাখা। বিশেষ করে উইং ব্যাক পজিশনে থাকা জুনিয়া ইতো বা উইঙ্গার থেকে উইং ব্যাক রোলে খেলা কাউরো মিতোমারা যখন মাঠের দুই প্রান্ত ধরে একদম উপরে ওঠে, ব্রাজিল ডিফেন্সের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে নিশ্চিত। কিন্তু এখানে আনচেলত্তির জন্য বড় সুযোগ। উইং ব্যাকরা যখনই ওপরে উঠে যাবে, জাপানের হাই ডিফেন্স লাইনের পেছনে তৈরি হবে বিশাল ফাঁকা। আর ঠিক এই দুর্বলতাটুকুই লুফে নেওয়ার জন্য ওত পেতে থাকবেন আনচেলত্তি। আনচেলত্তির ডিফেন্সিভ ট্র্যাপ বা লো ব্লকের ফাঁদ। জাপানের এই আক্রমণের জবাবে আনচেলত্তি খেলবেন একদম প্র্যাগম্যাটিক ফুটবল। তিনি শুরুতেই হাই রিস্ক পাসিং গেম না খেলে দলকে কিছুটা নামিয়ে হয়তো লো টু মিডিয়াম ব্লকে খেলবেন। এটাই আনচেলত্তির ডিফেন্সিভ ট্র্যাপ। আনচেলত্তি জাপানকে বল পজিশন দিয়ে উপরে উঠে আসার আমন্ত্রণ জানাবেন। জাপান যত উপরে উঠবে, আনচেলত্তির কাউন্টার অ্যাটাকের অস্ত্রগুলো তত বেশি বিপজ্জনক হয়ে উঠবে। স্কটল্যান্ডের সাথে রায়ান যেভাবে মাঠের পুরো ডান দিকটা দাপিয়ে বেরিয়েছে, আর্সেনাল ডিফেন্ডার তোমিয়াসুর জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে আনচেলত্তির লো ব্লকের এই ফাঁদ। ভিনিসিয়াস জুনিয়র বনাম জাপানি ডিফেন্স। জাপানের হাই ডিফেন্স লাইনকে শাস্তি দেওয়ার জন্য আনচেলত্তির সবথেকে বড় অস্ত্র ভিনিসিয়াস জুনিয়র। মাঠের একপাশে জটলা তৈরি করে জাপানের ডিফেন্ডারদের আকর্ষণ, এরপর হঠাৎ একটা লং ডায়াগোনাল পাস ভিনির কাছে। ভিনিকে দিয়ে ওভারলোড টু আইসোলেট টোটকা হতে পারে ইতাকুরা তানিসুচির স্পিডকে মাত দেওয়ার জন্য। একদিকে তোমিয়াসু ইতাকুরাদের নিয়ে গড়া জাপানের সুশৃঙ্খল ডিফেন্স আর হাই প্রেসিং পজিশনাল ফুটবল, অন্যদিকে কার্লো আনচেলত্তির ডিফেন্সিভ ব্লক, নেইমারের ক্রিয়েটিভিটি এবং ভিনিসিয়াসের কাউন্টার অ্যাটাক। কৌশলের এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবে? আনচেলত্তির মাস্টার প্ল্যান কি সফল হবে, নাকি ব্লু সামুরাইরা চমকে দেবে সেলেসাওদের? সারা মাহবুব, স্টার প্লে।
ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16তে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও লাতিন আমেরিকার কঠিন প্রতিপক্ষ প্যারাগুয়ে। জিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 2:30টায়। গ্রুপ ইর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে জার্মানি, আর সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ 32 নিশ্চিত করেছে প্যারাগুয়ে। বিশ্বকাপ অভিযান দারুণভাবেই শুরু করেছিল নাগেলসম্যানের জার্মানি, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে 2-1 ব্যবধানে হেরে কিছুটা ছন্দপতন হয়েছে ডায়মন্ড শাফটদের। 4বারে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও 2018 ও 2022 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের, তাই এবার নকআউটে বেশ সতর্ক জার্মানরা। অন্যদিকে প্যারাগুয়ে খুব একটা আলোচনায় না থাকলেও লড়াকু ফুটবল খেলেই নকআউটে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে 1 জয় 1 ড্র ও 1 হারে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তৃতীয় হয়েছে গুস্তাভো আলফেরোর দল। 2010 সালে কোয়ার্টার ফাইনাল খেললেও এরপর টানা 3টি বিশ্বকাপে খেলতেই পারেনি দলটি। দীর্ঘ বিরতির পর এবার নকআউটে উঠে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে তারা। মেসিকে ছাড়া আর্জেন্টিনা অচল, এই আলোচনা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স আর পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। মেসি থাকলে আর্জেন্টিনা নিঃসন্দেহে অন্য মাত্রার দল, তবে মেসি না থাকলেও স্কালোনির দল জিততে জানে, নিজেদের ফুটবল খেলতে জানে। জর্ডানের বিপক্ষে তারই প্রমাণ মিলেছে। তাহলে প্রশ্ন হলো, মেসিবিহীন আর্জেন্টিনা কতটা শক্তিশালী, আর এই দলের সবচেয়ে বড় শক্তি কি শুধুই মেসি নাকি স্কালোনির গড়ে তোলা সিস্টেম? বিস্তারিত জানাচ্ছেন মামুনুর রশিদ। ছাড়া আর্জেন্টিনা চলে না, মেসি না থাকলে কি হবে আর্জেন্টিনার? সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ফ্যানদের সবচেয়ে বেশি শুনতে হচ্ছে এই কথাগুলো, কিন্তু আসলেই কি তাই? পরিসংখ্যান আর বাস্তবতা কি বলছে? আর্জেন্টিনা জর্ডান ম্যাচে একটু পরে আসতে চায়, একটু অতীতে ফিরে যেতে চায়। 2022 বিশ্বকাপ থেকে 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনা মোট 92 ম্যাচ খেলেছে, যেখানে 29টি ম্যাচে আলবিসেলেস্তাদের হয়ে মাঠে নেমেছিলেন মেসি। বাকি 12 ম্যাচে মেসিকে ছাড়াই খেলেছেন লিওনেল স্কালোনির দল। মেসিকে ছাড়া 12 ম্যাচের 11 ম্যাচেই জয় আর্জেন্টিনার, হার মাত্র 1টিতে। এই 12 ম্যাচে গোল এসেছে 22টা, ম্যাচ প্রতি গড় গোল 1.83। এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে উল্লেখযোগ্য দলগুলো ছিল ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, পেরু, চিলি। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচেই ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছিল মেসিবিহীন আর্জেন্টিনা। এবার একটু মেসি সহ আর্জেন্টিনার 29 ম্যাচ দেখা যাক। 70 গোল, ম্যাচ প্রতি গড় গোল 2.41, যেখানে মেসি একাই করেছিলেন প্রায় 24টি। মেসি সহ স্বাভাবিকভাবেই এগিয়ে আর্জেন্টিনা, তবে মেসি ছাড়া আর্জেন্টিনা অচল সেই কথা বোধহয় বলার সুযোগ নেই। এবার একটু আর্জেন্টিনা জর্ডান ম্যাচে ফেরা যাক। মেসিকে ছাড়াই শুরুর একাদশ সাজান লিওনেল স্কালোনি। 60 মিনিটে মেসি মাঠে নামার আগে আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়েছিল। 19 মিনিটে জিওভানি লো সেলসো যে গোলটি করেছেন, তাতে এক পলকের জন্য মনে হচ্ছিল শটটাকে লিওনেল মেসি নিয়েছিলেন। এরপর পেনাল্টি থেকে 31 মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। প্রথম 60 মিনিটে প্রায় 65% বল দখলে রেখে এগিয়েছিল আর্জেন্টিনা। মোট শট প্রায় 13টি, লক্ষ্যে ছিল 5টি। এর মধ্যে 4টি কর্নার আদায় করে নেয় তারা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রায় 90% একুরেট পাস ছিল প্রথম 60 মিনিটে। প্রতিপক্ষ দুর্বল, কিন্তু মেসিবিহীন একেবারে ভিন্ন একাদশ লেটার মার্ক নিয়েই প্রথম 60 মিনিট কাটিয়েছে। মেসিবিহীন আর্জেন্টিনার এই ম্যাচে জিওভানি লো সেলসো ছিলেন মাঝ মাঠের প্রাণ। ফ্রি কিক থেকে গোল করার পাশাপাশি খেলার গতি নিয়ন্ত্রণ আর আক্রমণ তৈরিতে বেশ কার্যকর ছিলেন তিনি। এছাড়াও মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস ছিলেন দারুণ ভূমিকায়। মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ, সেই সাথে ডিফেন্স থেকে বল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, অনেকটা ডিপ বলের ভূমিকায়। নিকো পাজো মাঝ মাঠে বেশ ভালো ভূমিকায় ছিলেন। ক্রিয়েটিভ মুভমেন্টের পাশাপাশি লো সেলসো আর লাউতারোর সাথে ভালো সমন্বয় করেন তিনি। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা অচল, এই কথা বলার সুযোগ মনে হয় আর নেই। তবে মেসি সহ আর্জেন্টিনা অন্য লেভেলের দল, তবে এই দলের মূল মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। প্রতিপক্ষ বিবেচনায় দল গড়া, ফরমেশন সাজানো, ম্যাচের মাঝে ফরমেশন পরিবর্তনের ওস্তাদি, সবকিছু মিলিয়ে 2018 বিশ্বকাপের পর তিলে তিলে গড়ে তোলা হয়েছে আর্জেন্টিনা দলকে। এই দলের প্রাণভোমরা মেসি, এটা সবার মধ্যে
ঢুকিয়ে দিয়ে 2022 বিশ্বকাপ জিতেছেন স্ক্যালোরি। এরপরেই নতুন মিশনে নামেন তিনি। তার মাথায় তখন কাজ করতে থাকে মেসি না থাকলে কি হবে, সেই চিন্তা থেকেই নিকো পাজ, সিমোনের মতো তরুণদের সুযোগ করে দিয়েছেন। পুরনোদের করে তুলেছেন আরও শানিত। নতুন আর পুরনোদের ব্লেন্ডিংটা এমনভাবে করেছেন যাতে লিওনেল মেসির অভাবটা অনুভূত না হয়। তবে এটাও ঠিক, মেসিকে কেন্দ্র করেই এখনও চলছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। মামুনুর রশিদ, স্টার প্লে। এবারে জানাবো ক্রিকেটের খবর। হারারিতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বেহাল বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে মোটে 140 রানেই গুটিয়ে গেছে টাইগাররা। প্রথম দিনের করা 1 উইকেটে 139 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 1 উইকেটে 139। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল জয়ের উইকেট হারালেও সাদমান মুমিনুলের ব্যাটে চাপ সামলে নেয় বাংলাদেশ। সাদমান 20 করে ফেরার পর উইকেটের এক প্রান্তে শুরু হয় যাওয়া আশার মিছিল। শান্ত 19 করলেও মুশফিক হৃদয়ের অমিতরা ছুতে পারেনি 2 অঙ্কের রান। এক প্রান্ত আগলে মুমিনুল 60 রানের ইনিংস খেলেও শেষ পর্যন্ত 140 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইনোসেন্ট কাইয়ার অপরাজিত 76 রানে মাত্র 1 উইকেট হারিয়ে 139 রান তুলে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। এবারে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সংবাদ। হার দিয়ে নারী টি20 বিশ্বকাপের মিশন শেষ করলো বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে 4 উইকেটে হেরেছে টাইগ্রেসরা। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসে প্রথমবার খেলতে নেমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজ নাহারও এদিন ব্যর্থ হয়েছেন। তবে ধাক্কা সামলে রান তোলেন সোভানা মোস্তারি, করেন 48 বলে 42 রান। শারমিন সুপ্তা করেন 22 রান। পরে জ্যোতির দ্রুতগতির 32 রানে স্কোরবোর্ডে 117 রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার ওপেনার লরা ওলভার্টের উইকেট প্রথম বলেই আউট করেন মারুফা। শুরুটা ভালো হলেও এত কম রান আর ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারে 4 উইকেটে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি 2 ম্যাচের জয়, যা আগে টি20 বিশ্বকাপে করতে পারেনি বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে আসরের উড়ন্ত সূচনা করে টাইগ্রেসরা। পরের ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও পাকিস্তানকে 23 রানে হারায় জ্যোতির দল। লর্ডসে নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। সেই সাথে ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের কথাও জানিয়েছেন এই ক্রিকেটার। এগিয়ে রাখছেন মেসিকে। লর্ডসে আসলে খেলাটা দেখলেন, আগে জানতে হবে লর্ডসে বাংলাদেশের খেলা দেখা, এটা আসলে এজ এ বাংলাদেশের, আপনি তো ক্রিকেটার, ক্রিকেট ভক্ত হিসেবে আসলে এটা কতটা স্পেশাল? না, টু বি অনেস্ট, আমি প্রথম এরকম একটা ফুল ম্যাচ স্টেডিয়ামে বসে খেলা দেখলাম। কখনোই এর আগে কোনো জায়গাতেই, বাংলাদেশেও না এবং বাইরেও কোথাও খেলা দেখা হয়নি। তো লর্ডসে প্রথমেই এক্সপিরিয়েন্সটা করার, আমি লন্ডনেই ছিলাম, তো যেহেতু লর্ডসে ওদের খেলা চলছিল মেয়েদের, তো আমি ভাবলাম যে এই এক্সপিরিয়েন্সটা করা উচিত, তো আসলাম এবং ভালো এনজয় করলাম। আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। আমরা যেটা বললাম যে আমরা পাকিস্তানের সাথে জিতেছি এবং আরও একটা ম্যাচ জিতেছি, প্লাস আজকের ম্যাচটা এরকম লাস্ট ওভারে গিয়ে আমরা হয়তো জিততে পারিনি, তো এরকম কিছু ক্লোজ ম্যাচ হয়েছে। তো আমি বলবো যে দে আর ডুইং ভেরি গুড অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট ফর দেম। এটা খুবই আনফেয়ার একজনকে চুজ করা। আমি বলবো যে মানে মেসি ইজ ভেরি ভেরি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অবভিয়াসলি রোনাল্ডো ভেরি বেস্ট। তো একজনকে চুজ করাটা আসলে খুব অন্যায় হয়। শুরু হচ্ছে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফল 2026। এরই মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন, যা চলবে আগামী 5 জুলাই পর্যন্ত। দেশের প্রতিযোগিতামূলক ই স্পোর্টসের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে থাকছে 10 লাখ টাকার প্রাইজ পুল। পাশাপাশি থাকছে আন্তর্জাতিক ই স্পোর্টসে নিজেদের মেলে ধরার সুযোগ। যারা নিজেদের সেরা প্রমাণ করে শীর্ষ 4-এ জায়গা করে নিতে পারবে, তারা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য PM গো সাউথ এশিয়া কোয়ালিফায়ারে লাল সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে দেখা যাবে পাবজি মোবাইলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এবারের পুরো মহাযজ্ঞের আয়োজনে সহযোগী হিসেবে কাজ করছে গোট ই স্পোর্টস।
ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে এনএসইউ ওয়ার্ল্ড কাপ ফিয়াস্তা 2026 এর আনুষ্ঠানিক যাত্রা। রবিবার বিশ্ববিদ্যালয়ের গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব আয়োজন করে বিশ্বকাপ থিম ভিত্তিক এক বর্ণাঢ্য ফ্ল্যাশ মব ও ট্রফি উন্মোচন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। এছাড়া উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। এনএসইউ ওয়ার্ল্ড কাপ ফিয়াস্তা 2026 এ বিশ্বকাপ জুড়ে অনুষ্ঠিত হবে ফুটসাল টুর্নামেন্ট, লাইভ ম্যাচ স্ক্রিনিং, ইন্টারঅ্যাক্টিভ গেমস এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের নানা বিনোদনমূলক আয়োজন। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লে বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।